Bismillahir Rahmanir Rahim. First example, the lifetime of a Singer electric light bulb has a mean of 720 hours, and standard deviation is 10 hours. That is, in normal distribution, we have two parameters. One is mean of the distribution, which is 720 hours, 720 hours, and standard deviation sigma এর value হলো 10 hours, অর্থাৎ মিউ এর মান 720 ঘন্টা আর সিগমা এর মান 10 ঘন্টা. We are assuming that the distribution of lifetime measured is normal. That is, ওই ইলেকট্রিক বাল্বের লাইফটাইমটা নরমাল ডিস্ট্রিবিউশন সাপোর্ট করে. দ্যাট ইজ প্রশ্নেই কিন্তু বলে দেওয়া আছে যে এটা একটি নরমাল ডিস্ট্রিবিউশন সাপোর্ট করে লাইফটাইমটা. এবার কোশ্চেনটা কি? কোশ্চেন হলো, কম্পিউট দ্য পার্সেন্টেজ অফ ব্যাটারিজ দ্যাট হ্যাভ লাইফটাইম more than 740 hours. অর্থাৎ 740 ঘন্টার বেশি লাইফ টাইম পাওয়া যায়, তার পার্সেন্টেজটা বের করো, অথবা আমরা যদি বলি তার প্রবাবিলিটিটা বের করো. যে কোনো প্রবাবিলিটি ভ্যালুকে পার্সেন্টেজ দ্বারা মাল্টিপ্লাই করলে সেই পার্সেন্টেজটা পাওয়া যায়, মানে 100% দ্বারা মাল্টিপ্লাই করলে. তাহলে এই ছিল আমাদের প্রশ্নটা. অর্থাৎ আমাদের প্রশ্নে মিউ এর মান দেওয়া আছে, সিগমার মান দেওয়া আছে, আর আমাদের ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা এক্স ধরে নিলাম. এক্স, দ্যাট ইজ স্মল এক্স. স্মল এক্স ইজ দ্য লাইফ টাইম অফ এ সিঙ্গার ইলেকট্রিক লাইট বাল্ব ধরে নিলাম. তাহলে আমরা এই নরমাল ডিস্ট্রিবিউশনের প্রবলেম সলভ করব স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে. আর স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য উই হ্যাভ টু ফলো দা জেট ভেরিয়েট, অর্থাৎ জেট টেবিল ফলো করতে হবে. আর টু অ্যাপ্লাই দা জেট টেবিল উই হ্যাভ টু ট্রান্সফর্ম দা ভেরিয়েবলস এক্স টু জেড, অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশন থেকে স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েটে ট্রান্সফার করতে হবে. সেজন্য আমরা কিন্তু শুরুতেই স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট জেড কনসিডার করতে হবে. আমরা গত ক্লাসে মূল ফাংশন জেটের পরিবর্তে আমরা যে ভ্যালুটা দেখিয়েছি, which was z equals to x minus mu by sigma. X is the variable, mu is the mean of the distribution, and sigma is the standard deviation of the distribution. এখন এই ডিস্ট্রিবিউশনটার রিকোয়ারমেন্ট হলো, the required probability will be probability of x which is greater than 740 hours. অর্থাৎ সেই লাইটগুলো বের করতে হবে যাদের লাইফ টাইম 740 ঘন্টার বেশি. তাহলে এক্স এর মান 740 এর বেশি. এটাকে আমরা ক্যালকুলেশন করব কিভাবে? দেখো, প্রশ্নটা আমি বোর্ডে একটু রিভিউ করি, কারণ এই টাইপের প্রশ্নই তোমাদের এসে থাকবে. আমরা দেখেছি মিউ, দ্যাট ইজ মিন অফ দি ডিস্ট্রিবিউশন 720 hours. Then sigma,
দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডিস্ট্রিবিউশন হলো 10 আওয়ার্স। আমাদের ভেরিয়েবলটা হলো এক্স ধরে নিলাম। অঙ্কটা করে দেওয়া আছে আমাদের স্লাইডে, ওই অঙ্কটাই আমরা নিজের মতো করে একটু বোঝানোর চেষ্টা করছি। উই হ্যাভ টু ক্যালকুলেট প্রবাবিলিটি অফ এক্স হুইচ ইজ গ্রেটার দেন 740 আওয়ার্স। এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, এই হলো প্রশ্ন। তাহলে মিউ এর মান দেওয়া আছে, সিগমার মান দেওয়া আছে, এক্স হলো আমাদের অঙ্কের ভেরিয়েবল। এখন আমরা এই স্মল এক্স থেকে আমাদের স্ট্যান্ডার্ড, গত ক্লাসে পড়েছিলাম স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট, জেটে ট্রান্সফার করতে হবে। তাহলে ফর্মুলাটা কি? এক্স মাইনাস মিউ বাই সিগমা, এক্স মাইনাস মিউ বাই সিগমা। তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জেটের মাধ্যমে যদি বের করি তাহলে এটা কি হবে? জেটের মানটা বের করে নেই। এক্স এর মান কত? এক্স এর মান আমরা তো 740 দেখিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এক্স এর মানটা 740 বসাই, মাইনাস 720 ডিভাইডেড বাই সিগমা হলো 10। তাহলে আমার মনে হয় 20, 10, 2 আসে, অর্থাৎ স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েটটা জেটের মানটা আসতেছে 2। এই পোরশনটার পরিবর্তে আমাদের বের করতে হবে জেট ইজ গ্রেটার দেন 2। আমরা কি এটা বুঝতে পেরেছি কিনা? আমাদের প্রশ্ন ছিল প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 740, আর এক্স এর মানটা আমরা বসিয়ে দিয়ে জেটের একটি মান পেলাম হুইচ ইজ 2। দ্যাট ইজ উই হ্যাভ টু ক্যালকুলেট প্রবাবিলিটি অফ জেট হুইচ ইজ গ্রেটার দেন 2, 2 এর চেয়ে বড়। এই জেট হলো স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট, এটা আমাদের বের করতে হবে। এখন কিভাবে আমরা বের করব? আমরা গত ক্লাসে প্রবাবিলিটির যে নরমাল ডিস্ট্রিবিউশনের যে টেবিলটা দেখিয়েছিলাম, সেই টেবিলটা এমন ছিল, দেখো এই টাইপের ছিল, এইদিকে -3, এইদিকে +3, আর মিডলে ছিল 0। এখন আমাদের এটা হলো জেটের মান, মনে করো 2 এর চেয়ে বড়, এটা ধরলাম জেড সমান 2। তো 2 এর চেয়ে বড় মানে এই এরিয়াটা বের করতে হবে। কথা কি বুঝতেছ? জেড সমান 2, সো 2 এর চেয়ে বড় বলতে এই এরিয়াটা বের করতে হবে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি, আমার কথা কি বুঝতেছো যে এই এরিয়াটা বের করতে হবে? এই কথাটা বলতেছি যে জেড ইজ গ্রেটার দেন 2, এই জেড আমরা জাস্ট 2 অনুমান করে ধরে নিলাম, 2 এর অধিক যে এরিয়াটা আছে এই এরিয়াটা বের করতে হবে। তা এই এরিয়াটা দ্যাট ইজ প্রবাবিলিটি অফ জেড ইজ গ্রেটার দেন 2, যেই কথা আমরা জানি টোটাল প্রবাবিলিটি হলো 1, টোটাল প্রবাবিলিটি হলো 1, 1 থেকে প্রবাবিলিটি অফ জেড লেস দেন 2, অর্থাৎ এই ফাঁকা অংশটুকু 2 এর চেয়ে কম এরিয়ার রেজাল্টটুকু যদি বাদ দেই টোটাল প্রবাবিলিটি থেকে, তাহলে কিন্তু আমরা আমাদের ডিজায়ার্ড সলিউশনটুকু পাবো। কথা কি ক্লিয়ার? তাহলে টোটাল প্রবাবিলিটি হলো 1, 1 থেকে 2 এর চেয়ে ছোট যে অংশটুকু আছে, অর্থাৎ এই টোটাল ফাঁকা অংশটুকু বাদ দিয়ে দিলাম। এখন 2 এর চেয়ে ছোট এই রেজাল্টটা কিভাবে বের করতে হয় সেটা আমরা, চলো অনেকে হয়তো বা ভুলে গেছো, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম জেড টেবিলের মাধ্যমে। আজকে আমরা আবারও শেয়ারিং এর মাধ্যমে জেড টেবিল দিয়ে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। চলো, সো 2 এর চেয়ে ছোট, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 একেবারে এক্স্যাক্টলি 2, এই ভ্যালুটা কত আসতেছে দেখো,
এটা কি আসতেছে? তোমরা কি শেয়ারিং দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যায়। তাহলে আমরা ওই ভ্যালুটা আমাদের 9772 বসিয়ে দিব। তাহলে কিভাবে বের করেছি? 2.0 এর জন্য করেসপন্ডিং ভ্যালুটা পেলাম আমরা এটা, আর তারপরে 2.1 2 3 এটসেট্রা এটসেট্রা। এখন ডাইরেক্ট যেহেতু 2, তাহলে আমাদের ক্যালকুলেশন আসলো এটা। এখন আমরা বোর্ডে এই মানটা আমরা এখন বিয়োগ করে দিব। তাহলে কত হয় এটা ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করে দেখো। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো কত আসে। আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই। জিরো পয়েন্ট 0228। আচ্ছা আচ্ছা, একটু আমি নিয়ে আসি। তাহলে আমরা পেলাম 0.02। ওকে, আচ্ছা, মোবাইলে চার্জ নেই। কত পেয়েছি একজন বলেছিল যেন? 0.0228। 0.0228। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে 228। আমি যে স্লাইডটা শেয়ার করে দেখাচ্ছি, সেটাই আসছে, তবে বই অন্যভাবে করেছে। হ্যাঁ, অন্যভাবে করেছে, সেই পোর্শনটুকু আমি বলে দিচ্ছি। তোমরা দেখো একটু, বইয়ে যে কাজটা করেছে এটাও কঠিন কিছু না। প্রথম হাফের ভ্যালু হলো, আমাদের প্রথম হাফের ভ্যালু হলো আমরা জানি 0.5। তো বইয়ে 0.5 কনসিডার করেছে। 0.5 থেকে তারপরে 2 এর আগ পর্যন্ত যে রেজাল্ট আছে সেই রেজাল্টটুকু 0.47228 এটা ক্যালকুলেশন করেছে। অর্থাৎ হাফ থেকে এই পোর্শনটুকু বিয়োগ করেছে, এই পোর্শনটুকু হাফ থেকে। তাহলে এই এলাকাটা পাওয়া যাবে আমাদের যে টার্গেট এরিয়া। আর আমি কি করেছি, টোটাল প্রবাবিলিটি থেকে 2 এর আগ পর্যন্ত যে রেজাল্ট, সেই রেজাল্টটা বের করেছি। ওইটাই আমার কাছে ইজি লাগে, যেটা আমি তোমাদেরকে বোর্ডে দেখালাম। তাহলে আমরা প্রবাবিলিটি অংশটুকু পেয়ে গেলাম। আমাদের কিন্তু প্রশ্ন করা হয়েছে পার্সেন্টেজ, the required percent of single light bulbs having lifetime more than 740 hours is। তাহলে বলেছিলাম যে পার্সেন্টেজ মানে হলো যে রেজাল্ট আসবে তাকে 100% দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। যেহেতু আমরা আমাদের রেজাল্ট পেয়েছি 0.0228, তাহলে পার্সেন্টেজের জন্য রিকোয়ার্ড অ্যান্সারটা কি হবে? 0.0228 ইন্টু 100%। তাহলে ক্যালকুলেশন করলে 2.28% আসে। ঠিক আছে, তো এই হলো প্রশ্নটা। মানে প্রশ্নটা আমাদের ছিল কিরকম? প্রশ্নটা ছিল মানে 740 ঘন্টার অধিক লাইফ টাইম ক্যারি করে তার পার্সেন্টেজ কত, সিঙ্গার ইলেকট্রিক বাল্বের পার্সেন্টেজটা বের করো। তাহলে যেহেতু লাইফ টাইমের একটা মিন দেয়া ছিল 720, আর 740-এর উপরে লাইফ টাইম ক্যারি করে মাত্র 2% লাইটের। এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। আমরা যদি এই প্রবলেমটাই কনসিডার করি, একটু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলাম। কিরকম প্রশ্ন করলাম?
যে লাইফ টাইম লেস দেন 700 আওয়ার্স ওই টাইপের কত পার্সেন্ট বাল্ব আছে। মানে প্রশ্নটা হলো আমাদের প্রশ্নটা হলো দা প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 700 আওয়ার্স, অর্থাৎ লাইফ টাইমটা 700 আওয়ারের কম, তার কত পার্সেন্ট লাইট আছে টোটাল প্রোডাকশনের। সেই ক্ষেত্রে এই 700 এর জন্য আমাদের জেটের মানটা বের করে নিতে হবে। তো জেটের মানটা যদি আমরা বের করে নেই তাহলে কিন্তু আসবে এখানে 700 আর এটা হয়ে যাবে তখন -2, জেটের মান -2। তখন আমাদের প্রবাবিলিটিটা কিন্তু লাইফ টাইমটা আসবে লেস দেন, দ্যাট ইজ এক্স লেস দেন 700, তাহলে এটাও হয়ে যাবে জেট লেস দেন 2, জেটের মান 2 এর চেয়ে ছোট। তাহলে জেটের মান 2 এর চেয়ে ছোট হলে সেই রেজাল্টটা কি হবে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি। সেই রেজাল্টটা হবে তখন আর এই 1 বিয়োগ করতে হবে না, জেটের মান 2 এর চেয়ে বড়, সরি 2 এর চেয়ে ছোট, সেই রেজাল্টটা আসবে 0.9772। আর পার্সেন্টেজ করলে কি হবে, রিকোয়ার্ড অ্যান্সারটা হবে 0.9772 ইন্টু 100%, অর্থাৎ 97.72% বাল্ব এর লাইফ টাইম 700 ঘন্টার কম। লাইফ টাইম মানে 700 ঘন্টার চেয়ে কম চলে, সেই সংখ্যাটা হবে এত। সবাই তার চেয়ে বেশি চলে। তাহলে এইভাবে আমরা কিন্তু আবার একটা প্রশ্ন করতে পারি যে কত পার্সেন্ট লাইট, সাপোজ এরকমও হতে পারে, হোয়াট পার্সেন্ট অফ লাইট অফ লাইফ টাইম লাইজ বিটুইন, সাপোজ মনে করো 660 টু এরকম দিয়ে দিলাম যে 730, এক্স এর মান 660 থেকে 730, এই লাইফ টাইমটা ক্যালকুলেশন করো। যেসব বাল্বের লাইফ টাইম 660 ঘন্টা থেকে শুরু করে 730 ঘন্টা পর্যন্ত, সেই সব বাল্বের কত পার্সেন্ট বাল্ব আছে এই লাইফ টাইমের মধ্যে, সেটা ক্যালকুলেশন করতে হলে জেটের দুইটি মান আমাদের বের করতে হবে। প্রথম মানটি হবে 660 এর জন্য। কিভাবে ক্যালকুলেশন করব আমরা, যে আমরা জানি জেড সমান এক্স মাইনাস মিউ বাই সিগমা, তাহলে ফর 660 মানটা আমরা বসিয়ে দিচ্ছি, আর মিউ হলো 720 ডিভাইডেড বাই সিগমা হলো 10, তাহলে কত আসে 4060, এটা আসে -6। তো আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের -3 থেকে শুরু করে যে -6 হোক আর +6 হোক যাই থাকুক না কেন, আমরা ওই গ্রাফ থেকেই নিয়ে নিব। -6 কিন্তু আমরা টেবিলে পাবো না। সেই ক্ষেত্রে তোমাদেরকে বলি, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে মনে করো এটা 0, -3.5 এর মধ্যেই আমাদের সব ধরনের রেজাল্ট পাওয়া যায়। -4 এর যে রেজাল্ট -3.5 এর একই রেজাল্ট, -5 এর যে রেজাল্ট, -6 এর যে রেজাল্ট, -10 এর যে রেজাল্ট, আর -3.5 এর একই রেজাল্ট আসবে। সেই ক্ষেত্রে এই -6 এর রেজাল্টও কিন্তু -3.5, অর্থাৎ স্ট্যান্ডার্ড নরমাল যে টেবিল আছে জেড টেবিলের সর্বনিম্ন মানটাই আমরা কনসিডার করব। আবার আরেকটি ভ্যালু আছে যে জেড সমান এক্স মাইনাস মিউ বাই সিগমা, সেটা চলে যাবে 730 আর থেকে 720/10, দ্যাট ইজ 1। তাহলে আমাদের প্রবাবিলিটিটা তখন হবে জেটের মান -6 থেকে শুরু করে আপ টু 1 পর্যন্ত। তার মানে
-6 থেকে শুরু করে 1 পর্যন্ত যদি হয় তাহলে এই আমরা গ্রাফ থেকে কিভাবে সেটা পাবো? প্রথমে গ্রাফিক্যালি আমরা দেখাতে পারি যে নরমাল ভেরিয়েট এটা হলো 0, আর আমরা এটা এদিকে ধরে নিচ্ছি -6, আর 1 এটা আমরা ধরে নিচ্ছি 1, z সমান 1। তার মানে এই পুরো এলাকাটা আমাদের বের করতে হবে, এই পুরো এলাকাটা। তাহলে এটা অর্থ হলো এটা যেই কথা প্রবাবিলিটি অফ z লেস দেন 1 একই কথা, কারণ -6 এর জন্য রেজাল্ট 0 আসবে, কারণ -3.5 এর জন্য আমরা কিন্তু 0 পাবো। সো আর কিছু বাদ দেওয়া লাগবে না। সো এটা যেই কথা এটা একই কথা, 1 এর চেয়ে ছোট, আর 1 এর চেয়ে ছোট আমরা জেড টেবিল থেকে দেখে দেখে প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1 মানটা আমরা বসিয়ে দিব। এতক্ষণ আমরা একটা প্রবলেম নিয়ে তার বিভিন্ন ডাইমেনশন দেখিয়ে দেখিয়ে আমরা আলোচনা করেছি। চলো আমাদের আরো একটি প্রবলেম আমরা দেখানোর চেষ্টা করি। Second problem, write down the probability density function of a normal distribution with mean হলো 9, অর্থাৎ মিউ এর মান 9 এবং ভেরিয়েন্স হলো 6.25, এবং also find the probability which is lies between 5 to 15। তাহলে মিন মানে মিউ এর মান দেওয়া আছে 9 আর ভেরিয়েন্স দেওয়া আছে 6.25, আর ভেরিয়েন্স মিন্স সিগমা স্কয়ার আমরা জানি, অতএব তার স্কয়ার রুট পজিটিভ ভ্যালুটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হুইচ ইজ 2.5। এই ভ্যালুগুলোর সাপেক্ষে আমরা আমাদের স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা আছে সেই ডেনসিটি ফাংশনের মানগুলো এখন বসিয়ে দিব, অর্থাৎ মিউ সিগমা এর মান আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের মূল ফাংশনটা এসে যাবে এই। এখন প্রশ্ন করা হয়েছে যে এক্স এর মান যদি 5 থেকে 15 এর মধ্যে হয় তখন আমাদের ক্যালকুলেশনটা কেমন হবে। তাহলে এক্স এর মান 5 থেকে 15, আমি এটা একটু বোর্ডে দেখাচ্ছি। আমাদের প্রবলেমের দেওয়া ছিল মিন হলো 9, ভেরিয়েন্স সিগমা স্কয়ার হলো 6.25, সুতরাং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা হবে 2.5। এই হলো ইনফরমেশন। এখান থেকে আমাদের বের করতে হবে নরমাল ডিস্ট্রিবিউশন ডেনসিটি ফাংশনটা, দ্যাট ইজ আমাদের বের করতে হবে ডেনসিটি ফাংশনটা বের করতে হবে নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য। এই ডেনসিটি ফাংশনটা বের করতে হবে, আর প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন 5 to 15 এটা বের করতে হবে। আমরা বেসিক ডেনসিটি ফাংশনটা জানি, গত ক্লাসে আলোচনা করেছি। বেসিক ডেনসিটি ফাংশন f of x is equals to 1 upon sigma into root twice pi, তারপরে হলো e to the power minus half x minus mu by sigma whole square, আর এখানে x এর সীমানা হলো x lies between minus infinity to plus infinity. This is the density function of a normal distribution. নরমাল ডিস্ট্রিবিউশনের ডেনসিটি ফাংশন। এখন আমরা সিগমা এবং মিউ এর মানটা যদি বসিয়ে দেই তাহলে কি আসতেছে, সিগমার মান কত 2.5, এটা 2.5, তাহলে 1/2.5 into square root of 2 pi
এবং a টু দ্য পাওয়ার মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস মিউ, মিউ ইজ 9 বাই সিগমা 2.5 হোল স্কোয়ার। আর এখানে এক্স এর সীমানা আগের মতোই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এই হলো আমাদের প্রথম অ্যান্সার ডেনসিটি ফাংশনের। এখন কিন্তু প্রশ্নে বলা হয়েছে এই মানটা বের করো। এই মানের জন্য আমরা প্রবাবিলিটি ফাংশনটা আবার লিখে নিচ্ছি। আমাদের প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন 5 to 15, এটাকে আমরা ইন টার্মস অফ জেড এ যদি ট্রান্সফার করি তাহলে হবে প্রবাবিলিটি অফ 5 মাইনাস মিউ বাই সিগমা, সিগমা হলো 9 লেস দেন 5 এর জন্য এটা লিখলাম, আর এক্স এর জন্য হবে এক্স মাইনাস মিউ বাই 9, আর 15 এর জন্য হবে 15 মাইনাস মিউ বাই 9। এই 5 এর জন্য এটা, এক্স এর জন্য এটা, আর 15 এর জন্য এটা। এখন মিউ আমরা মানটুকু, আচ্ছা 9 যেটা না লিখে এটা প্রথমে আমরা সিগমা দিয়ে দিলাম, পরবর্তীতে 9 দিব। তিনটা ডেফিনিশন ইন্ট্রোডিউস করলাম। এখন এটাকে লেখা যায় 5 মাইনাস মিউ, দ্যাট ইজ 5 মাইনাস মিউ এর মান আমরা জানি 9 ডিভাইডেড বাই 2.5 লেস দেন, as per definition this is standard normal variate z less than, এটা হবে 15 মাইনাস মিউ, মিউ ইজ 9 ডিভাইডেড বাই 2.5। তাহলে আমরা এটা লিখতে পারি, ক্যালকুলেশন করতে হবে। এই অংশটুকু ক্যালকুলেশন করলে হয় মাইনাস 1.6 লেস দেন জেড, লেস দেন এই অংশটুকু ক্যালকুলেশন করলে হবে 2.4। এই ক্যালকুলেশন গুলি আমাদের ভেঙে ভেঙে করতে হবে। দেন আমরা এর জন্য এটা থেকে কোন এলাকাটা পাবো, এখানে আসার পরে আমরা স্ট্যান্ডার্ড নরমালের গ্রাফটা ড্রয়িং করব। এখানে আসার পরে আমরা স্ট্যান্ডার্ড নরমালের গ্রাফটা ড্রয়িং করব। দ্যাট ইজ, দেখো আমি লাইনটা আবার লিখছি, প্রবাবিলিটি অফ minus 1.6 less than z less than 2.4. ওকে, তাহলে এটা মানে কি, মানে হলো এই টাইপের, এটা হবে 0, আর এদিকে মাইনাস 3.5, এদিকে হবে প্লাস 3.5, আর একেবারে শেষে থাকে মাইনাস ইনফিনিটি, আর ওইদিকে থাকে প্লাস ইনফিনিটি। আমাদের মাইনাস 3.5 পর্যন্তই সব এসে যায়, আমরা এটা গত ক্লাসে দেখেছি। আর এটা হলো মাইনাস 1.6, তাহলে এই মাইনাস 1.6টা হবে অ্যাসিউমিং, আন্দাজ করা। ধরে নিলাম 1 2 3, তাহলে 1 2 3 ইত্যাদি ইত্যাদি, মাইনাস 1.6, সো মাইনাস 1.6 ধরে নিলাম এই এলাকাটা, আর হলো 2.4, 1 2 2.4 ধরে নিলাম এই এলাকাটা। আমাদের মূলত এই রিজিয়নটা ভ্যালু বের করতে হবে। এটা হলো z equals to minus 1.6, আর এখানে হলো z equals to 2.4। চোখের আন্দাজে আমাদের এই টাইপের একটি গ্রাফ জেনারেট করে নিতে হবে, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো বা ক্যালকুলেশন করতে পারবো। এখান থেকে আমরা বুঝতেছি এটাকে লেখা যাবে প্রবাবিলিটি অফ জেড লেস দেন 2.4। 2.4 এর আগ পর্যন্ত যদি আমরা নেই তাহলে এই ফাঁকা জায়গাটা এবং এই রেড কালার্ড এরিয়া দুইটাই পাবো, মাইনাস probability of z less than minus 1.6, আর এইটা বলতে বোঝায় শুধু এই সাদা পোরশনটুকু। তাহলে এইটা, এই অংশটুকু বোঝাচ্ছে রেড পোরশন প্লাস হোয়াইট পোরশন, আর এটা হলো হোয়াইট পোরশন, এবং এটা বাদ দিব, তাহলে আমরা পাবো রেড পোরশন। এখন এই অংশটুকু আমরা পাবো
from our জেড টেবিল, জেটের মান 2.4 এর চেয়ে ছোট, সেই ক্ষেত্রে 2.4 এর চেয়ে ছোট জেড টেবিলটা আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, আমার প্রশ্নে আমার মনে হয় এই প্রশ্নটাতে ইকুয়াল সাইন ছিল, আমি ভুলে ইকুয়াল সাইন গুলি দেইনি। এখানে ইকুয়াল ছিল, এটাতে ইকুয়াল ছিল, সেজন্য প্রত্যেকটাতে একটি করে মিস্টেক করে গেছি। এখন দেখতে পেলাম এই ওকে। এখন 2.4 এর চেয়ে ছোট হলে মানটা আমরা বসিয়ে দিই জেড টেবিল থেকে। তাহলে জেড টেবিলটাতে যেতে হবে আমাদের, চলো আমরা জেড টেবিলে যাই। তাহলে প্রথম হলো জেড এর মান 2.4 এর সমান বা তার চেয়ে ছোট 2.4। তাহলে 2.4 এর করেসপন্ডিং ভ্যালু আসতেছে আমাদের 0.9918, তাই না? তাহলে আমরা লিখতে পারি 0.9918। এটা হলো খালি অংশ প্লাস রেড কালার্ড পোর্শন, এই দুইটার সমষ্টি হলো এটা। আর প্রবাবিলিটি অফ জেড লেস ইকুয়াল -1.6 আর সাদা অংশটা সেটা কত আসতেছে দেখি আমরা, সেটাও আমরা জেড টেবিল থেকে পাবো -1.6 সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু -1.6 অর্থাৎ 0.0548। এখন আমরা একটি থেকে আরেকটি যদি বিয়োগ করি, 8 থেকে 804, তাহলে এটা হয় 766, এটা হয় 3 এবং 08। আমাদের এই টাইপের একটা রেজাল্ট আসতেছে 0.8370। আমরা কি বুঝতেছি? আমরা ক্যালকুলেশন করে দুটা মান বসালাম। প্রথম মানটা হলো ব্ল্যাক, হোয়াইট এবং রেড পোর্শনের জন্য, আর দ্বিতীয় মানটা হলো হোয়াইট পোর্শন বাদ দিলে হবে শুধুমাত্র রেড পোর্শনের জন্য প্রবাবিলিটি। সো আশা করি তোমরা এই অঙ্কের মাধ্যমে কিভাবে আমরা নরমাল স্ট্যান্ডার্ড নরমালের ক্যালকুলেশন করি তা বুঝতে পেরেছো। নেক্সট, স্ট্যান্ডার্ড নরমাল থেকে এই ভেরিয়েশন গুলি যেগুলি আমি আলোচনা করেছি এতক্ষণ, এই টার্মস গুলি কিন্তু বোর্ডে লিখে লিখে আলোচনা করেছি। এই ভেরিয়েশন গুলি তোমরা ভালো করে শিখবে, এখান থেকে ছোট ছোট অঙ্ক করতে দেয়া হবে তোমাদের ভাইভাতে। Another question, যে a coin is tossed 400 times, 400 বার একটা কয়েন টস করা হলো, find the probability that the number of heads is greater or equal 180। নাম্বার অফ হেড 180 বা তার চেয়ে বড়। দ্বিতীয়টা হলো প্রবাবিলিটি লেস দেন 225, হেড আসার প্রবাবিলিটি 225, লেস দেন 225 এর কম, আর বিটুইন 190 থেকে 216। এখানে মনে রাখতে হবে আমরা নরমাল ভেরিয়েট দিয়ে অঙ্কটা সলভ করতে পারি, as well as we can solve this problem using Poisson distribution also। ঠিক আছে, সো এখানে দেখো যেহেতু কয়েনের ব্যাপার অর্থাৎ হেড এবং টেল, তাই আমরা নরমাল ভেরিয়েটটাকে ধরেছি এক্স আর নাম্বার অফ হেড দ্বারা ডিনোট করেছি। পি এর মান হলো 0.5,
জানো তোমরা হেড টেলের ব্যাপারে, একটা আসলে আরেকটা আসবে না, আরেকটা আসলে একটা আসবে না, এই টাইপের হেড আসলে টেল আসে না, টেল আসলে হেড আসবে না। সো সেই ক্ষেত্রে কিউ এর মান একইভাবে 0.5 এবং নাম্বার অফ ট্রায়াল দেওয়া আছে 400। এই নাম্বার অফ ট্রায়াল থেকে আমাদের মিন বের করে নিতে হবে, অর্থাৎ মিউ এর মানটা ক্যালকুলেট করতে হবে। এই হলো আমাদের প্রথম কাজ। কারণ আমরা যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে কাজটা করতে যাই, অবশ্যই আমাদের কি বের করতে হবে, মিউ বের করে নিতে হবে। মিউ সমান এনপি, এটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এখানে অ্যাপ্লাই করে মিউটা বের করতে হয়েছে। ঠিক আছে, আর হলো আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিউ সিগমা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা হলো ইন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হুইচ ইজ স্কয়ার রুট অফ এনপি কিউ। স্কয়ার রুট অফ এনপি কিউ ক্যালকুলেশন করে আমরা সিগমা টুকু বের করব, আর সিগমার মান এসেছে 10। তার মানে অঙ্কটা দুইটা ডিস্ট্রিবিউশন সাপোর্ট করতেছে, একটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফর দ্য ভ্যালু অফ সিগমা এন্ড মিউ, আর হলো প্রবাবিলিটির জন্য উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েন্ট। এখন আমরা ক্যালকুলেশন করে মিউ এর মান এবং সিগমার মান পেয়ে গেলাম। এই দুটি পেয়ে যাওয়ার পরে আমাদের মূল যে ভেরিয়েবলটা জেড, জেড এর মধ্যে মানটুকু বসিয়ে দিলাম এবং বলা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 180, 180-র চেয়ে বড়, সমান বা তার চেয়ে বড়। তাহলে এটাকে আমরা ইন টার্মস অফ জেড এ শিফট করব। জেড এ শিফট করে আমরা দেখতে পেয়েছি যে প্রবাবিলিটি অফ জেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল -2। সো -2 এর জন্য ক্যালকুলেশন তুমি বইয়ের হিসাবেও করতে পারো অথবা আমি যেভাবে বোর্ডে দেখিয়েছি সেভাবেও করতে পারো। -2 এর জন্য হিসাবটা হলো টোটাল প্রবাবিলিটি থেকে -2 এর আগ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করব। আমি এইভাবে করে থাকি। তোমরা জানো টোটাল প্রবাবিলিটি হলো 1, অর্থাৎ ব্ল্যাক পোর্শন এবং হোয়াইট পোর্শন এই দুইটার যোগফল হলো 1। তো দুইটার যোগফল থেকে আমরা যদি হোয়াইট পোর্শনটা বাদ দেই তাহলে আমাদের ব্ল্যাক পোর্শনটা আসবে। তাহলে এইভাবে আমি করে থাকি খুব সংক্ষিপ্তভাবে। আর বইয়ে হাফ অফ দি প্রবাবিলিটি ক্যালকুলেশন করেছে, তার চেয়ে আমি ডিরেক্টলি ক্যালকুলেশনটা আমার কাছে ইজি হয় এবং দুই পদ্ধতিতে উই উইল গেট দ্য সেম রেজাল্ট, কোনো সমস্যা হয় না। এগুলি তোমাদের বিভিন্ন পদ্ধতিতে করতে হবে। তারপরে বলা হয়েছে যে 225-এর কম হলে, তো 225-এর কম হলেও একইভাবে আমরা চার্ট থেকে দেখে করতে পারবো, আর একটা সার্টেন ইন্টারভেল হলেও আমরা একইভাবে আমাদের জেড টেবিল থেকে ক্যালকুলেশন গুলি আমাদের বের হবে। So I think up to this our normal distribution problems are finished, and here there are 3 homeworks. You will solve this sort of homework by your own effort. তুমি নিজের চেষ্টায় এগুলি করার চেষ্টা করবে, না পারলে অবশ্যই শেয়ার করবে। আমি তোমাকে কাজ দিলাম, তুমি এগুলি আগের অঙ্কগুলির মতো করে একটু একটু করে ট্রাই করবে, তারপরে না পারলে তো আমি আসি, ঠিক আছে? চেষ্টা করতে হবে। যেমন প্রত্যেকটা প্রবলেম থেকে খুঁজে বের করতে হবে মিন কত, যেমন প্রথম অঙ্কে মিন 527, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 112। তার মানে আগের কথা যাই হোক না কেন এই দুইটা আমরা পেয়ে গেলাম। তাহলে 500 এর উপরে হোয়াট ইজ দ্য probability of individual scoring above 500, that is x এর মান greater than 500, এই রেজাল্টটা বের করতে হবে। জিম্যাটে এটা কিভাবে করে, ঠিক ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট বাট থিংকিংটা আগের প্রবলেমস গুলির মতো। অনুরূপভাবে দ্বিতীয় অঙ্কে মিন দেওয়া আছে 266 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 16, আর বলা হচ্ছে যে প্রেগন্যান্সিজ উইল লাস্ট বিটুইন 240 থেকে 270 দিন রাফলি কন্টেইন করে, অর্থাৎ 8 থেকে 9 মাস প্রেগন্যান্সি ধারণ করে তার প্রবাবিলিটিটা বের করে। এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, লেন্থ অফ হিউম্যান প্রেগন্যান্সিস প্রবলেম। এগুলি তোমরা পড়ে পড়ে ক্যালকুলেশন করে সলভ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে। প্রত্যেকটা অঙ্কে প্রায় একই রকমের দিয়েছি যেন তোমরা খুব সংক্ষিপ্তভাবে অঙ্কগুলি সলভ করতে পারো।
আর এখানে আমরা এটা শেষ করছি। আমাদের ছোট্ট আরো একটি টপিক আছে, সেটা একটু করে আলোচনা করব। সেটা হলো টেস্ট অফ হাইপোথিসিস। This is some sort of theoretical chapter. এই লেকচারটা হলো অধিকাংশই থিওরিটিক্যাল। টেস্ট অফ হাইপোথিসিস, স্যাম্পল ডিস্ট্রিবিউশন এন্ড টেস্ট অফ হাইপোথিসিস। এই পোর্শনটুকু মেজরিটি হলো থিওরিটিক্যাল, তাই আমি তেমন আর বোর্ডে যাব না, একটু একটু করে আলোচনা করব, তোমরা একটু একটু করে পড়বে। কতগুলি টার্মস আছে, সে ফর এক্সাম্পল ফার্স্ট টার্ম, স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস কাকে বলে? A statistical hypothesis is an assumption about a population parameter. This assumption may or may not be true. অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস গুলি হয় অ্যাজাম্পশন বেসড। আমি তোমাকে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসের একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল বলি। কিছুদিন আগে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট একটা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস করেছে সাইক্লোনের উপরে। ইয়াস, আগের যে সাইক্লোন গুলো ওই অ্যানালাইসিস করে করে একটা বিশাল একটা প্রিপারেশন নিয়েছে, শেল্টার সেন্টার গুলি প্রস্তুত করেছে, ইত্যাদি ইত্যাদি। এই যে কাজটুকু করেছে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসের মধ্যে পড়ে। কিন্তু সবসময় হাইপোথিসিস সত্য নাও হতে পারে। যেমন আমাদের মিডিয়া থেকে প্রাপ্ত নিউজের ভিত্তিতে বলতে পারি, বাংলাদেশে এই ইয়াসের প্রভাব যেভাবে গভর্নমেন্ট অ্যাজাম্পশন করেছিল সেভাবে পড়েনি, অর্থাৎ ক্ষয়ক্ষতি ডিস্ট্রাকটিভ পাওয়ারটা তেমন ছিল না বাংলাদেশের প্রেক্ষাপটে। এইটাই হলো স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসের মোর প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। আর একটা বলি, অনেকেই হয়তোবা তখন ছিলে না, আমি ছিলাম তখন ছোট। ইন 1991 সালে আমাদের উপকূলীয় অঞ্চলে একটা বিশাল সাইক্লোন হয়েছিল। সেই সাইক্লোনে কয়েক লক্ষ লোক একদিনে মারা গিয়েছিল। আমরা তখন অনেক ছোট, আমাদের এই ঢাকা বা মধ্য বাংলাদেশে তেমন প্রভাব পড়েনি। উপকূলীয় অঞ্চল কক্সবাজার, চট্টগ্রাম, তারপরে নোয়াখালী, দ্বীপ অঞ্চল, তারপরে হলো খুলনা এলাকায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ মনে করো যে গাছের উপরে অনেক মানুষ ঝুলেছিল মরে। তখন কিন্তু ওই সময়ে আমাদের টেকনোলজি এত উন্নত ছিল না, স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসের রেজাল্ট তত ভালো ছিল না। ছিল শুধুমাত্র বাংলাদেশ বেতার ছিল, বাংলাদেশ টেলিভিশন ছিল, প্রাইভেট চ্যানেলগুলিও কিন্তু ছিল না। যার ফলে যতটুকু প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সরকার এবং ওই উপকূলীয় এলাকার মানুষ ততটুকু প্রস্তুতি নিতে পারেনি। যার ফলে ওই দিন অনেক লোক আমাদের হারাতে হয়েছে, 2 লক্ষ না 2.5 লক্ষ লোক একদিনে মারা গিয়েছিল। খুবই প্যাথেটিক একটা ঘটনা। সেই জন্য যেই দেশের স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস ভালো, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ভালো, সেই দেশ উন্নত। এখন কিন্তু সেই ঘটনার পরে প্রায় 30 বছর হয়ে গেছে। এখন কিন্তু বাংলাদেশের টেকনোলজিক্যালি অনেকটাই সাউন্ড। আমরা যে কোনো প্রেডিকশন হাইপোথিসিস আমাদের অনেকটা কাছাকাছি হয়ে যায়। সেজন্য আমরা অনেক ডিস্ট্রাকটিভ মোমেন্ট থেকে আমরা রক্ষা পেতে পারি। ওকে, আর যেমন ফর ফাইন্যান্স, দ্য স্টেটমেন্ট দ্যাট এ পপুলেশন মিনস ইজ ইকুয়ালস টু 10 is an example of statistical hypothesis. এটা একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়েছে, আমিও এক্সাম্পল দিয়েছি, আমরা আরো এক্সাম্পলস
বিভিন্ন লেকচার্স থেকে হাইপোথিসিস নিয়ে পড়তে পারবো। অ্যাকচুয়ালি হাইপোথিসিস টেস্টিং রেফার্স টু, হাইপোথিসিস টেস্টিং এ যে কাজগুলো করে থাকে সেগুলোর মধ্যে হলো সংক্ষিপ্তভাবে বললে মেকিং অ্যান অ্যাজাম্পশন কল্ড হাইপোথিসিস অ্যাবাউট এ পপুলেশন বা স্যাম্পল প্যারামিটার্স, কালেক্টিং স্যাম্পল ডেটা। দিজ আর দ্য হাইপোথিসিস টেস্টিং এর প্যারামিটার্স গুলি বা আমরা বলতে পারি কজগুলি। ক্যালকুলেটিং এ স্যাম্পল স্ট্যাটিস্টিক্স, using a sample statistics to evaluate the hypothesis. To test the validity of our assumption, we determine the difference between the hypothesized parameter value and the sample value. এই কাজগুলি মোটামুটি assumption based করা হয়ে থাকে। আর hypothesis testing, there are two types. আমি আবারও বলছি, hypothesis testing holo there are two types. One is null hypothesis, another one is alternative hypothesis. Null hypothesis ke h not দ্বারা ডিনোট করা হয় আর alternative hypothesis কে h a দ্বারা ডিনোট করা হয়। এখানে খুব সংক্ষিপ্তভাবে নাল হাইপোথিসিসের কতগুলি এক্সাম্পলস নেওয়া হয়েছে এবং অল্টারনেটিভ হাইপোথিসিসের কিছু এক্সাম্পলস নেওয়া হয়েছে, এগুলি তোমরা রিড করবে। জাস্ট দিস আর দ্য ক্লাসিফিকেশনস। আর এখানে আমরা এই স্লাইডে নাল হাইপোথিসিসের ডেফিনিশন এবং এক্সপ্লেনেশন আমরা আলোচনা করেছি। Let us try to know what is null hypothesis. Null hypothesis states that there is no relationship between two population parameters. অর্থাৎ দুইটি স্যাম্পল বা পপুলেশন প্যারামিটারের মধ্যে যদি কোনো প্রকার সম্পর্ক না থাকে সেই হাইপোথিসিসটাকে বলা হয় নাল হাইপোথিসিস, অথবা এটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও বলা হয় and a dependent variable বলা হয়। If the hypothesis show a relationship between two parameters, the outcome could be due to an experimental or sampling error. আউটকামটা এসেছে এক্সপেরিমেন্টাল অথবা স্যাম্পলিং এররের কারণে, সেই ক্ষেত্রেও কিন্তু we can get null hypothesis। মানে আমাদের ক্যালকুলেশনে ভুলের কারণে যদি কোনো ক্যালকুলেশন বের হয় তাহলে আমরা কিন্তু এর মধ্যে রিলেশনশিপ পাবো না, তখনই নাল হাইপোথিসিসটা প্রডিউস হয়। However, if the null hypothesis returns false, null hypothesis যদি ফল করে, it means that there is a relationship in the measured phenomenon. অর্থাৎ আমরা নাল হাইপোথিসিসটাই যদি মিথ্যা হয়, দুই মিথ্যায় কিন্তু ঘটনা সত্যি হয়ে যায়। হ্যাঁ, নাল হাইপোথিসিসের রেজাল্ট যদি ফলস হয়, ইট indicates that the relationship is true, that is there is a relationship in measured phenomena. তো এখানে আমরা নাল হাইপোথিসিসের কতগুলি ডিসকাশন করলাম। A null hypothesis refers a hypothesis that states that there is no relationship between two population parameters. Researcher reject or disprove the null hypothesis to set the stage for further experimental or research that explains the position of interest. The inverse of a null hypothesis is an alternative hypothesis. এখানে যে কথাটা আগে একবার বলেছি যে নাল হাইপোথিসিস ফল করা মানে অল্টারনেটিভ হাইপোথিসিস, অর্থাৎ ইনভার্স অফ এ নাল হাইপোথিসিস ইজ অ্যান অল্টারনেটিভ hypothesis which states that there is a statistical significance between two variables. That means alternative hypothesis এর মধ্যে statistical significant, that is relationship carry করে
between two parameters. Next, suppose example, not so long ago people believed that the world was flat. বেশি দিন আগের কথা নয়, পৃথিবীর জনসংখ্যা বিশ্বাস করত কি, পৃথিবীর মানুষ বিশ্বাস করত যে পৃথিবী পিপল বিলিভ দ্যাট দ্য ওয়ার্ল্ড ওয়াজ ফ্ল্যাট, অর্থাৎ পৃথিবীটা হলো সমতল। এটা কিন্তু গ্যালিলিওর আমলে, সম্ভবত আমার নামটা মনে নাই, গ্যালিলিও মেবি এই কমেন্টস করার পরে কিন্তু তাকে রাষ্ট্রীয়ভাবে অপবাদ দিয়ে তাকে ফাঁসির কাস্টে মেবি ঝুলতে হয়েছিল। এখানে এই সেন্টেন্সটার মধ্যে নাল হাইপোথিসিসটা হলো দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, এটা কোনো সম্পর্কই নাই, অর্থাৎ হাইপোথিসিসটা হলো ফলস। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হবে? দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড, ওয়ার্ল্ড ইজ স্পেরিক্যাল, গোলাকার বা বৃত্তাকার, সার্কুলার, ফ্ল্যাটই নয়। ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে we want to explain null hypothesis and alternate hypothesis. আরো কতগুলি ডিসকাশন আছে, তোমরা এগুলি পর্যায়ক্রমে রিড করবে, বোঝার চেষ্টা করবে। নাল হাইপোথিসিসের অল্টারেশনটাই হলো আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। আরো একটি ইম্পর্টেন্ট টার্ম হলো লেভেল অফ সিগনিফিক্যান্ট, এটা আমরা মনে রাখবো, দ্যাট ইজ সিগনিফিকেন্স লেভেল। স্ট্যাটিস্টিক্স এর সিগনিফিকেন্স লেভেলের যে মাত্রা বা ডাইমেনশন সেটা হলো 5%। কোন একটা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্ট, দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্ট যদি লেভেল অফ সিগনিফিক্যান্ট মেনটেইন করে, অর্থাৎ 5% এর নিচে এরর আসে, তাহলে ইট ক্যান বি কনসিডার্ড, এটা মনে রাখতে হবে। যে কোনো ডেটা, যেমন কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স মেবি, এটা হ্যাঁ না সরি ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স বা কোনো একটা সাবজেক্ট, ডাইরেক্ট ইকোনমিক্স সেটা না, হ্যাঁ ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বা এই টাইপের একটা সাবজেক্ট আছে, সেই ইকোনমিক্স এর টিচার এবং স্টুডেন্টরা মিলে তোমার একটা সার্ভে করেছে ইন টার্মস অফ করোনা সিচুয়েশন, ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল কন্ডিশনস। সেই ফাইন্যান্সিয়াল কন্ডিশনের সাথে করোনার যে প্রভাব তা কিভাবে রিলেটস করে, তারা প্রায় 64টা ডিস্ট্রিক্টের উপরে র্যান্ডমলি প্রায় 400 না 500 থানার উপরে তারা একটা সার্ভে করেছে। সার্ভে করে তারা কিন্তু একটা রেজাল্ট পেয়েছে, দ্যাট ওয়াজ এ অল্টারনেটিভ হাইপোথিসিস, দ্যাট ইজ লেভেল অফ সিগনিফিকেন্টটা 5% এর কম ছিল। তাদের সার্ভেটা পেপারে পাবলিশড হয়েছে, যেসব স্টুডেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট এঙ্গেজ ছিল তারা কিন্তু তার ক্রেডিট নিয়েছে। সো এখানে লেভেল অফ সিগনিফিকেন্ট বলতে স্ট্যাটিস্টিক্সে 5% বোঝানো হয়, 5% এর কম যদি হয় তাহলে এটা কাউন্টেবল, আর যদি 5% এর বেশি হয় এরর, সেটাকে বলা হয় দ্যাট ইজ ইগনোরেবল। ঠিক আছে, the higher level of significance, the higher is the probability of rejecting to null hypothesis when it is true. লেভেল অফ সিগনিফিকেন্টটা যদি বেশি হয় তাহলে নাল হাইপোথিসিসের মাত্রাটা বেড়ে যায়। আমরা ভাইবায় লেভেল অফ সিগনিফিকেন্ট নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে, মনে রাখিও হোয়াট ইজ লেভেল অফ সিগনিফিকেন্ট ইন স্ট্যাটিস্টিক্স, তাহলে তুমি তোমার ভাষায় এই লেভেল অফ সিগনিফিকেন্টটা এক্সপ্লেইন করতে হবে। তো আমরা যে হাইপোথিসিস পড়তেছিলাম, এই হাইপোথিসিস ক্যালকুলেশনের জন্য there are lots of methods, one of them is chi-square test, আর এটাই হলো সবচাইতে সহজ মেথডোলজি টু ক্যালকুলেট দ্য স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস। স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসের যে ফর্মুলাটা কাই স্কোয়ার, এটা এক্স এর মতো দেখা যায় যদিও এটা এক্স নয়, কাই, আর কাইটা লেখা হয় এইভাবে, এই হলো কাই স্কোয়ার। কাই স্কোয়ার ইজ ইকুয়ালস টু সামেশন
প্রথমে হলো এক্সপেক্টেড ভ্যালু নিচে থাকে, আর হলো ও মাইনাস ই হোল স্কয়ার। আচ্ছা, ও ফর হোয়াট আমি পরের স্লাইডে দেখাচ্ছি ও বলতে কি বোঝানো হয়। এই কাই স্কয়ার টেস্টের যে ইনভেন্টর কার্ল পিয়ারসন, আর কার্ল পিয়ারসনকে কিন্তু স্ট্যাটিস্টিক্সেরও ইনভেন্টর বা ফাদার অফ দি স্ট্যাটিস্টিক্সও বলা হয়ে থাকে। কার্ল পিয়ারসন এই কাই স্কয়ার টেস্টটা জেনারেট করেছে। সো কার্ল পিয়ারসন ইন্ট্রোডিউস এ টেস্ট টু distinguish whether an observed set of frequencies, O for observed set of frequencies, আমি এর আগের পৃষ্ঠায় ও এর মিনিংটা মেমোরি থেকে লস হয়ে গিয়েছিল, আর ডিফার ফ্রম এ স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ই, আরেকটা হলো ও ফর অবজার্ভ ফ্রিকোয়েন্সি, আরেকটা হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ই। দ্য chi-square test uses frequency data to generate a statistics. এই চ্যাপ্টারে শুধুমাত্র একটি প্রবলেম আছে। আমি এখানে chi-square টেস্ট নিয়ে আরো কতগুলো আলোচনা করছি, এগুলি পড়ে নিবে। আর chi-square টেস্ট হয় টু কাইন্ডস, ওয়ান ইজ প্যারামেট্রিক, অ্যানাদার ওয়ান ইজ নন প্যারামেট্রিক। প্যারামেট্রিকের বেলায় টেস্ট ফর কম্পেয়ারিং ভ্যারিয়েন্স, আর নন প্যারামেট্রিকের বেলায় টেস্টিং ইন্ডিপেন্ডেন্ট থাকে, টেস্ট ফর গুডনেস অফ ফিট। আমরা জাস্ট chi-square টেস্ট। জি স্যার, আমার কারেন্ট নাই তো স্যার, মোবাইলে চার্জও নাই স্যার। স্যার আমার আইডি লাস্টে 12 স্যার। ওই ইয়াতে পুশ দিয়ে দাও, ওই কি বলে আমাদের চ্যাট বক্স, জি চ্যাট বক্সে একটু দিয়ে দাও। তাহলে এখানে সংক্ষিপ্তভাবে chi-square টেস্টের প্যারামেট্রিক এন্ড নন প্যারামেট্রিক টু কাইন্ডস, এটা একটু মনে রাখবে। দেন chi-square টেস্টের লিমিটেশনস এবং ক্যালকুলেশনস এর যে প্যাটার্ন, এই স্লাইডটা তোমরা একটু করে পড়ে নিবে। এখান থেকে আমরা যে ফর্মুলাটা দিয়েছিলাম chi-square এর যে ফর্মুলা, আমি একটু সামনে যাচ্ছি, অনেক আলোচনা আছে। এই ফর্মুলাটা দিয়ে আমরা একটি প্রবলেম সলভ করব। chi-square এর যে ফর্মুলা ছিল, একটা ছিল অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর একটি ছিল এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। আমাদের chi-square এর ফর্মুলাতে ছিল অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হোল স্কয়ার ডিভাইডেড বাই ই। জি জি, আজকে আমাদের শেষ, এখানে শুধু একটি অঙ্ক করাবো আর কিছু থিওরিটিক্যাল। বললাম যে আজান আগে কি শেষ হবে কেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই শেষ হবে আমাদের। শেষ ছোট চ্যাপ্টার, থিওরিটিক্যাল পড়তে হবে তোমাদের। তো এই অঙ্কটা নিয়ে আমরা ক্যালকুলেশন করেছি এবং chi-square এর মানটা বসিয়ে পাওয়া গিয়েছে 6.3। সো অবজার্ভ ফ্রিকোয়েন্সি এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি টেবিল, এটা আমরা বের করেছি আমাদের প্রশ্নটা থেকে। আমি এবার প্রশ্নটাতে আসি। এই প্রশ্নটা তোমরা পড়বে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস থেকে একটি অঙ্ক করবে আর কয়েকটি থিওরাম পড়বে। এই আর তেমন কিছু না, আমি ছোট্ট করে নিয়েছি যে মূলত হাউ টু অ্যাপ্লাই chi-square টেস্ট ইন স্ট্যাটিস্টিক্স। প্রশ্নটা একটু পড়ি দেখো। এস পার্সোনাল ডিরেক্টর, you want to test the perception of fairness of three methods of performance evaluation. একটা কোম্পানির পার্সোনাল ডিরেক্টর হিসাবে তুমি তিন মেথডে কোম্পানির বিভিন্ন এমপ্লয়িকে তাদের পারফরমেন্স টেস্ট করার জন্য অ্যাটেম্প নিয়েছো। আমি আবার বলছি, একজন ডিরেক্টর হিসাবে একটা কোম্পানির অথবা পার্সোনাল ডিরেক্টর হিসাবে ওই কোম্পানির যত এমপ্লয়ি আছে তাদেরকে তিনটা পদ্ধতিতে তাদের পারফরমেন্স ইভালুয়েট করবা।
এখন সচরাচর এগুলি করে থাকে বিভিন্ন কোম্পানি বা ইনস্টিটিউশন, এগুলি করে থাকে 3 পদ্ধতিতে। প্রথম পদ্ধতিতে অফ 180 এমপ্লয়িজ, 180 জন এমপ্লয়ির মধ্যে 63 রেটেড মেথড 1 এস ফেয়ার। প্রথম মেথডে 63 জন ভালো মন্তব্য হয়েছে, 45 রেটেড মেথড 2 এস ফেয়ার এবং 72 রেটেড মেথড 3। এই হলো 3 মেথডে 3 ধরনের রেজাল্ট এসেছে। তারপরে কি বলেছে, এট দা 0.05 লেভেল অফ সিগনিফিকেন্ট, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে স্ট্যাটিস্টিক্সে লেভেল অফ সিগনিফিকেন্ট না মানলে সেই ক্যালকুলেশন কাউন্টেবল নয়। সেজন্য এখানে ধরা হয়েছে লেভেল অফ সিগনিফিকেন্ট হলো 0.05, দ্যাট ইজ 5%। ইজ দেয়ার এ ডিফারেন্স ইন পারসেপশনস, অর্থাৎ এই 3 মেথডে যে ক্যালকুলেশন করা হয়েছে তাতে কি কোনো ডিফারেন্স আছে, অর্থাৎ মেথডে কোনো এরর আছে না? ঠিক আছে, কারণ 3 ধরনের ক্যালকুলেশনে কিন্তু 3টা রেজাল্ট পাওয়া গিয়েছে। প্রথম মেথডে আমরা পেয়েছি 63 জন ফেয়ার, দ্বিতীয় মেথডে 45 জন, তৃতীয় মেথডে আসছে 72 জন। তাহলে কি সবকিছু মিলে ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমাদের প্রশ্ন। এখান থেকে মূলত আমরা শিখব উই হ্যাভ টু ক্যালকুলেট, যাকে বলা হয় আমরা শুধুমাত্র বের করা শিখব যে কাই স্কয়ার ভ্যালুটা কত। আমরা কাই স্কয়ার ভ্যালুটা কত শুধু এই অঙ্ক ই থেকে এই অংশটুকু আমরা শিখব। আসো আমরা দেখি কিভাবে কাই স্কয়ার টেস্ট করা হয় বা কাই স্কয়ার ভ্যালুটা কত। এখন আসো 2 ধরনের ফ্রিকোয়েন্সি, যে আমাদের নাম্বার অফ টোটাল ডাটা ছিল বা অবজারভেশন বা পপুলেশন ছিল 180, কত ছিল? 180 ছিল, তাই না? 180 জনের এমপ্লয়ির উপরে আমরা কিন্তু এই কাজটা করতে চাচ্ছিলাম। এখন এই 180 জনকে যদি আমরা এভারেজ করি তাহলে প্রতি গ্রুপে 60 জন করে পড়ে, ঠিক আছে? 3 ভাগ করলে। কেন 3 ভাগ করা হয়েছে? কারণ 3 পদ্ধতিতে 3 মেথডে এমপ্লয়ীদের পারফরমেন্স ইভালুয়েশন করা হয়েছে। এখন এই জন্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি গুলো হলো 60 60 60, আর প্র্যাকটিক্যালি অবজার্ভ ফ্রিকোয়েন্সি গুলি এখানে দেওয়া আছে। অবজার্ভ ফ্রিকোয়েন্সি গুলি কি কি? প্রথমে 63 জন, 63 জনের উপরে একটা টেস্ট করে রেজাল্ট পাওয়া গিয়েছে ফেয়ারনেসের। পরে 45 জনের উপরে, পরে 72 জনের উপরে আমরা ক্যালকুলেশনটা করা হয়েছে। এর উপরে ভিত্তি করে আমরা কাই স্কয়ারের মানটা বের করব, আসলে আর কিছুই না। এখন জাস্ট বিয়োগ করব অবজার্ভ ফ্রিকোয়েন্সি থেকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি এবং তার বর্গ করব এবং ফর্মুলাটা জেনারেট করব, ফাইনালি ফর্মুলা ক্যালকুলেশন করব। সো ক্যালকুলেশন করে আমরা পেলাম 6.3। তাহলে এখানে এই পোরশনে আমাদের পরবর্তীতে এই যে 6.3 কাই স্কয়ারের ভ্যালুটা এসেছে সেই ভ্যালুটা আমরা বের করব। আর ডিসিশনটা হলো রিজেক্ট H0 এট সিগনিফিকেন্ট লেভেল 0.5, আর কনক্লুশন হলো অ্যাটলিস্ট 1 প্রপোর্শন ইজ ডিফারেন্ট। আচ্ছা, কনক্লুশনটা ডিসিশনটা আমরা পড়াইনি, মূলত সময় স্বল্পতার কারণে আরো অনেক থিওরাম ছিল স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসের, ওই থিওরাম গুলো না পড়ার কারণে আমরা এই জিনিসগুলি বুঝবো না। এখান থেকে কেবলমাত্র আমরা ইন্ট্রোডিউস করব যে শুধু বের করব স্ট্যাটিস্টিক্যাল টেস্টের কাই স্কয়ার ভ্যালুটা বের করব, আর ডিসিশন লাগবে না এবং আমাদের কনক্লুশনেরও দরকার নাই। আসলে দরকার নাই বলতে এই পর্যন্ত পড়াইনি, পড়িয়েছি শুধু ম্যাথমেটিক্যাল টার্মসটুকু। আমরা ম্যাথমেটিক্সের হিসাবে স্ট্যাটিস্টিক্সের শুধুমাত্র এই অংশটুকু আমরা বের করা শিখেছি। তাহলে
আমি যদি একটু রিভিউ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কাই স্কয়ার টেস্টের একটি ফর্মুলা দেখেছিলাম, সেটা একেবারে ক্লাসের শুরুতে দেখিয়েছি। কাই স্কয়ারের যে ফর্মুলাটা, summation of observed frequency minus expected frequency whole square divided by expected frequency, এই ফর্মুলাটা দিয়ে আমরা শুধুমাত্র কাই স্কয়ার টেস্টের ভ্যালুটা ক্যালকুলেট করব। আর এখানে তেমন কিছু পড়বো না। কাই স্কয়ার টেস্টের কাইন্ডস হলো দুই প্রকার, একটা প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক, এগুলি ডিটেলস আর পড়ানো হয়নি। আর কাই স্কয়ার টেস্ট করার জন্য কতগুলি প্রি কন্ডিশনস আছে, এই কন্ডিশনস গুলি পড়বো। যেমন এখানে কন্ডিশনস গুলি যদি আমি ডিসকাস করি সংক্ষিপ্তভাবে, অবজারভেশন রেকর্ডেড এন্ড কালেক্টেড অর র্যান্ডম বেসিস, অর্থাৎ কাই স্কয়ার টেস্টের জন্য যে অবজারভেশনস বা ডাটা আছে সেগুলি কালেক্টেড হতে হবে এবং সেগুলি র্যান্ডম বেসিসও হতে পারে। অবজারভেশনস রেকর্ডেড এন্ড কালেক্টেড অন র্যান্ডম বেসিস হতে হবে। যেমন র্যান্ডম বেসিস যে কথাটা কিছুক্ষণ আগে বলেছিলাম, আমাদের ওই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা 64 জেলার প্রায় কয়টা থানায় যেন তারা গিয়েছিল, রিপোর্টটা পড়েছিলাম। থানায় গিয়ে বিভিন্ন গ্রামের থেকে তারা সিলেক্টিভ, মানে গ্রামের বিভিন্ন জায়গা থেকে র্যান্ডমলি কয়েকজন ব্যক্তির সাথে তারা কথা বলেছে। প্রথমে র্যান্ডমলি থানা সিলেক্ট করেছে, প্রথমে জেলাগুলি নিয়েছে, সব জেলাগুলো থেকে র্যান্ডম থানা, দেন র্যান্ডম গ্রাম, দেন র্যান্ডম পারসন। সো কাই স্কয়ার টেস্টের জন্য এই শর্তটা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে কন্ডিশন, যে অল আইটেমস ইন দ্য স্যাম্পল মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট। মানে কি? মানে হলো আমরা যখন ডাটা কালেকশন করব, একটা স্যাম্পল নেওয়ার সাথে আরেকটা স্যাম্পলের কোনো প্রকার মিল থাকবে না। যেমন দুই ভাই একত্রে গল্প করতেছে, দুই ভাইয়ের উপস্থিতিতে দুইজনের সামনে একই রকম প্রশ্ন করতেছি, একই রকম উত্তর দিতেছে, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট কোশ্চেন অ্যান্সার। এই টাইপের হওয়া যাবে না, ইট শুড বি ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ দুইজন থেকে আমরা একজন নিব, তাহলে 1 কিলোমিটার পরে গিয়ে আরো একজনের নিব, তবে আগের ইনফরমেশন পরেরটাকে বলবো না। তাহলে যে ডাটাটা পাওয়া যাবে, দ্যাট ডাটা শুড বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডাটা। এটাই বলা হচ্ছে যে কাই স্কয়ার টেস্টের জন্য দ্য আইটেমস শুড বি, স্যাম্পল মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট। তারপরে পরের যে কন্ডিশনটা আছে সেটা হলো নো গ্রুপ শুড কন্টেইন ভেরি ফিউ আইটেমস। একটা গ্রুপ করে করে কাজ করা হবে। আমরা যদি জেলাকে একটা গ্রুপ কনসিডার করি, 64টা জেলা, আর প্রতিটা জেলায় 5 জন করে নিলাম, হবে না, এত কম সংখ্যক হবে না। কমপক্ষে সে লেস দেন 10, না এটা হবে না, এত কম নেওয়া যাবে না। সাম স্ট্যাটিস্টিশিয়ানস টেক দিস নাম্বার এস 5, বাট 10 is regarded as better by most statistician। অর্থাৎ একটা জেলা থেকে কমপক্ষে 10টা ডাটা নিতে হবে। সাপোজ 10টা গ্রাম থেকে, একটা জেলার 10টা গ্রাম থেকে যদি ভিন্ন ভিন্ন ডাটা নেয়, তাহলে আমাদের কাই স্কয়ারের রেজাল্টটা ভালো আসবে। আর টোটাল নাম্বার অফ আইটেমস শুড বি লার্জ, যে এই রেজাল্ট কমপক্ষে 50 হতে হবে বা তার চেয়ে ঊর্ধ্বে হতে হবে। যেমন আমি বলেছি 64 জেলা নিয়ে তারা কাজ করেছে, অতএব এই কন্ডিশনটাও স্যাটিসফাই করেছে। এভাবেই কিন্তু রিসার্চাররা কাই স্কয়ার টেস্টের মাধ্যমে বিভিন্ন রকমের রিসার্চ করে থাকে। আমরা এতক্ষণ কাই স্কয়ার টেস্টের উপরে একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছি এবং তার কন্ডিশনস গুলি আলোচনা করেছি, কাই স্কয়ার টেস্টের যে ইনভেন্টরকে তা আলোচনা করেছি, এবং স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসের মধ্যে একটা বেসিক লেভেল আছে, সেটা হলো লেভেল অফ সিগনিফিকেন্স 0.5%, এটা ভাইভাতেও আসে। আর হাইপোথিসিসের একটা এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পলটা আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি। এই টাইপের নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসের হিউজ এক্সাম্পল আছে, নিচে আরো পড়লে আরো পাবে।
এবার নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস কাকে বলে সেটা নিজের মতো করে তোমাকে এক্সপ্লেইন করতে হবে, একটা পরীক্ষায় এসে থাকে। এই ছিল মোটামুটি হাইপোথিসিসের উপরে আলোচনা। তার মানে আমরা এই লাস্ট যে টপিক সেখানে শিখলাম হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস নাম্বার 1, what is statistical hypothesis, kinds of statistical hypothesis. There are two kinds, null hypothesis, alternative hypothesis. So what is null hypothesis, what is alternative hypothesis, এই দুটা তোমাদের নিজের মতো করে শিখতে হবে, ইনক্লুডিং ফিউ এক্সাম্পলস। তারপরে হাইপোথিসিস টেস্টিং এর জন্য অনেকগুলো টেস্ট থেকে কেবলমাত্র একটা টেস্ট নিয়েছি, which is chi-square টেস্ট। আর chi-square টেস্টের যে কজগুলি কখন কিভাবে আমরা নিতে পারবো তা আলোচনা করেছি, ইনভেন্টরকে আলোচনা করেছি, ফর্মুলাটা আলোচনা করেছি, একটি ছোট্ট প্রবলেম আলোচনা করেছি। এই সবগুলো মিলে একটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে? সো এই প্রশ্নটা অনেকটা ইজি হয়ে থাকে, ছোট্ট টপিকটা ছোট্ট ছিল না, আমি ছোট্ট করে আলোচনা করেছি সময় স্বল্পতার জন্য। সো আমরা এখানেই তোমাদের শেষ করলাম।